গল্প ভালোবাসা আমার। লেখিকা মোহনা মিম। নিজের ভালোবাসার মানুষটিকে চোখের সামনেই অন্য কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে দেখা যায়, তবে কেমন লাগবে? নিশ্চয়ই তা সুখকর নয়। বড্ড বেদনার, বড্ড যন্ত্রণার। হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন হওয়ার ন্যায় ব্যথা হয় বুকে। আমি বুঝি, কেন বুঝি? কারণ আমি দেখি। আমি রোজ দেখি আমার ভালোবাসার মানুষটি তার ভালোবাসার মানুষ নিয়ে ঘুরছে ফিরছে, হাসছে কত কি। হ্যাঁ, সে আমার ভালোবাসার মানুষ হলেও আমি তার ভালোবাসার মানুষ নই। শুধুই বন্ধু। খুব ভালো বন্ধু আমরা, বেস্ট ফ্রেন্ড। সেই কলেজ লাইফ থেকে এখন ভার্সিটির ফোর্থ ইয়ার। গলায় গলায় বন্ধুত্ব আমাদের। কেউ কেউ ভুল করে বলেই ফেলতো, তোমরা কি কাপল? বন্ধুত্বের আড়ালে নতুন অনুভূতি সৃষ্টি হওয়ায় আমার তখন ইতস্তত বোধ হয়। তবেও হেসে উড়িয়ে দেয়। আমার কাঁধ পেঁচিয়ে ধরে বলে, উই আর বেস্ট ফ্রেন্ডস। আমি আবারও মিয়ে যাই, পিছিয়ে আসি। নিজের সুপ্ত অনুভূতিকে তিরস্কার করি। ছি ছি। এই নিম্ন মানসিক চিন্তা ভাবনাও জানতে পারলে তখনই বন্ধুত্বের ইতি টেনে দেবে। তুরসাই করে তাড়িয়ে দেবে। বলবে, তোর মুখও আমি কোনোদিন দেখতে চাই না। এসব ভাবলি কি করে? নিজের কল্পনাতেই আমি শুকনো ঢোক গিলি। বন্ধুত্ব শেষ করে দিলে তো আমি শেষ হয়ে যাব। যেখানে তাকে রোজ চোখে দেখা একটু না দেখলে আমার জানি বেরিয়ে আসে, সেখানে সব শেষ হয়ে গেলে আমি বাঁচব। তারপর থেকেই সিদ্ধান্ত নিলাম নিজের অনুভূতি নিজের মধ্যেই চেপে রাখবো। ঘুণাঘরেও টের পাবে না কেউ। কেউ না। ভার্সিটি থেকে ফিরে দুপুরে ঘুমিয়েছিলাম। হঠাৎ ফোনের আওয়াজে ঘুম ভাঙল। হাতিয়ে ফোন হাতে নিয়ে দেখলাম ও ফোন করেছে। নিশ্চয় আমার কলিজা জাগলিয়ে দেওয়ার মতো কিছু বলবে এখন। ফোন রিসিভ করে কানে ধরলাম। বল। ওপাশ থেকে গদগদ কণ্ঠেও বলল, শোন না মৌ, আমি ভাবছি তিন্নিকে প্রপোজ করব। কলিজা ছলাৎ করে উঠল আমার। তবুও তা প্রকাশ না করে শান্ত কণ্ঠে বললাম, তুই প্রপোজ করেই রিলেশনে গিয়েছিস? এখন 6 মাস পর আবার প্রপোজ করবি মানে? আরে ওটা তো সিম্পল গোলাপ দিয়ে প্রপোজ করেছিলাম। আজ ভাবছি বেশ আয়োজন করে আরো একবার প্রপোজ করব। আমি 2 মিনিটে তোর বাড়ির সামনে আসছি, তুই 1 মিনিটে রেডি হয়ে থাক। আমার জবাব না নিয়েই ফোন কেটে দিল। কেউ বোঝে না যে আমার ঠিক কতটা কষ্ট হয়। গার্লফ্রেন্ড নিয়ে যেখানেই যাবে সেখানেই আমাকে তার সাথে যেতে হবে। তারা বসে প্রেমালাপ করবে আর আমি বসে বসে আমার হৃদয় পোড়া গন্ধ শুকবো। না গিয়ে উপায় নেই। রেডি হয়ে আমি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম, ঠিক 1 মিনিট পরেও এলো। আমি কোনো কথা না বলে বাইকে উঠে বসলাম। পিঠে মাথা এলিয়ে দিলাম। ও বাইক স্টার্ট দিল। তুই কি অসুস্থ মো? আমি জবাব দিলাম না। চুপ করে বসে রইলাম। এভাবে ওকে শুয়ে থাকতে, ওর সুবাস নাকে শুষে নিতে যে আমার কেমন শান্তি লাগে, তাও কখনোই জানবে না। ও বাইক থামালো এক রেস্টুরেন্টের সামনে। আমি নেমে গেলাম। ও বাইক পার্ক করে এসে বলল, বুঝলি মো, একদম কোণের একটা টেবিল বুক করেছি। চল দেখবি চল। আমার হাত ধরে টেনে নিয়ে চলল। ও নিজেও জানে না আরো একবার মেরে ফেলতে নিয়ে যাচ্ছে। টেবিলে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে নিজে যতটা পেরেছে। আবার 3 রঙা গোলাপও এনে রেখেছে, লাল, হলুদ, সাদা। তাকে গিফট করবে বলে শাড়ি কিনেছে, সাথে জুয়েলারি, চুড়ি, গাজরা, মেকআপ সেট কত কি। কেমন হয়েছে বল? ভালো। ভালো লাগছে না? আমি বসে পড়লাম। ও বসলো না। উত্তেজনায় পায়চারি করছে, যেন এই প্রথম প্রপোজ করবে। কিছুক্ষণ পর তিন্নি এলো। সুন্দরী একটা মেয়ে। তাকে দেখেই আমি উঠে দাঁড়ালাম। আমার জন্য কষ্ট করে একটা কফি অর্ডার করে দিস। ওদের পেছনের টেবিলে ওদের দিকে পিঠ করে বসলাম। দেখতে চাই না আমি কিছু। ও কফি কখন অর্ডার করলো জানি না। বসার সাথে সাথে কফি এসে হাজির। আমি তা হাতে নিয়ে অল্প অল্প চুমুক দিতে থাকলাম। পেছনে থেকে সব কথা আমার কানে আসছে। ও তিন্নিকে আবারও প্রপোজ করলো এবং তিন্নি তা অ্যাকসেপ্ট করেও নিল। কিছুক্ষণ পরই প্রেমালাপ পাল্টে গেল। তুমি আবারও আপুকে নিয়ে এসেছো কেন? আমি না বারণ করেছিলাম।
ওভাবে বলছো কেন? তিনি মৌ সবসময় আমার সাথে থাকে, আর আজ থাকবে না? না, আর কখনোই থাকবে না। আমাদের তো একটা প্রাইভেসি আছে। আমার এসব ভালো লাগে না। তুমি পরের বার থেকে ওনাকে নিয়ে আসবে না। আমি সব শুনলাম। ওর জবাবের অপেক্ষা না করে উঠে দাঁড়ালাম। আমি বাড়িতে যাচ্ছি। বাড়ি থেকে মা কল দিয়েছিল, এক্ষুনি যেতে বলেছে। বেরিয়ে এলাম। পেছনেও কিছু বলল, শুনলাম না। বাড়িতে এসে খুব কাঁদলাম, কেঁদে কেঁদে গলা ভেঙে ফেললাম, চোখ লাল করে ফেললাম। তবুও আমার অসহনীয় কষ্ট কমে না। তারপর থেকেই ও পাল্টাতে শুরু করলো। ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। যে মানুষটা আমাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারতো না, সেই মানুষটাই আমার খোঁজ নেয় না। শুধু ক্লাসে আসা হয় আর পাশাপাশি বসা হয়। এটাও হয়তো ও বাধ্য হয়েই করে। ক্লাসের সময়টা ছটফট করে খুব, আবার ক্লাস শেষ হতেই ছুটে বেরিয়ে যায়। মনটা তো ওর তিন্নির কাছেই পড়ে থাকে। আমি শুধু চেয়ে দেখি। করার তো আমার কিছুই নেই। আগের মতো কথা বলে না, বাইকে করে বাড়িতেও পৌঁছে দিয়ে আসে না। এখন তো ওর অন্য লোক আছে, ভালোবাসার মানুষ। রোজ রোজ আমার চোখের সামনে দিয়ে তারা ঘুরতে যায়। আমার দিকে ফিরেও তাকায় নাও। আর আমি মলিন হেসে সরে আসি। এছাড়া আর উপায় কি? আজ ক্যান্টিনে বসে আছি একা। আগে আমার সাথেও থাকতো, কিন্তু গত মাস ধরে এটা পরিবর্তন হয়েছে। রাতে ঘুম হয় না, মাথাটা ধরে আছে প্রচন্ড। ক্যান্টিনের ছেলেটিকে ডাকলাম। ছোট, এক কাপ কফি দিয়ে যেত। মাথায় হাত চেপে বসে রইলাম। ছেলেটা কিছুক্ষণ পর কফি দিয়ে গেল। হাত বাড়িয়ে সেটা হাতে নিতে যেতেই তা সামনে থেকে সরে গেল। আমি মাথা তুলে তাকালাম। সামনে দাঁড়িয়ে আমাদের ক্লাসের সব থেকে নিকৃষ্ট বখাটের দল। তাদের লিডার ফুয়াদ। ফুয়াদ ভার্সিটির শুরু থেকেই আমাকে বিরক্ত করে, তবে ওর জন্য তেমন সুবিধে করতে পারতো না। আজ সুযোগ পেয়েছে। কি ব্যাপার? তুমি একা যে? তোমার ওই বিএফ কই? আই মিন বেস্ট ফ্রেন্ড? কেমন যেন তাচ্ছিল্য করে হেসে উঠল তারা। আমি জবাব দিলাম না। শুধু শুধু কথা বাড়িয়ে কি লাভ? আমি উঠে দাঁড়ালে আবার বলল, আরে উঠলে কেন? বসো, গল্প করি। তোমার ওই বেস্ট ফ্রেন্ডের জন্য তো আমরা সুযোগই পেলাম না। তা আমাদের কি একটা সুযোগ দেওয়া যায়? নাকি সব স্পেশাল অফার তার? গা ঘিন ঘিন করে উঠল। শক্ত মুখে চেয়ে বললাম, আজে বাজে কথা বলবে না ফুয়াদ। সামনে থেকে সরো। ওরে বাবা, ভয় পেলাম তো, বলে খি করে হেসে উঠল। আমি দাঁতে দাঁত চেপে রইলাম। ফুয়াদ একটু এগিয়ে চাপা কণ্ঠে বলল, বেস্ট ফ্রেন্ড কি পে করে না? সমস্যা নেই, একটা সুযোগ দাও, আমি পে করব। বরং ডাবল দেব। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালাম। ঘৃণ্য ইঙ্গিত বুঝিয়ে আমার সর্বাঙ্গ জ্বলে উঠল। ফুয়াদ। নিজেকে অসহায় বোধ করলাম। সব সময় তো আমার পাশেও ছিল, আজ নেই। ওরা আরো অনেক কথা বলল। আমি পারলাম না আর সহ্য করতে। ছুটে বেরিয়ে গেলাম। পেছনে থেকে শুনতে পেলাম সকলের অট্টহাসি। বাড়িতে ফিরে মাকে সামনে পেলাম। সামলাতে পারলাম না নিজেকে। জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। এতক্ষণে জমে রাখা কান্না সব মায়ের বুকে বিসর্জন দিতে লাগলাম। ও পাশে থাকতে কখনো কোনো বাজে কথা, বাজে দৃষ্টি আমাকে ছুতে পারেনি। কিন্তু আজ ও আমার পাশে নেই। মা চমকালেন, কখনো তাকে এভাবে জড়িয়ে ধরে কাঁদা হয়নি। বিচলিত হয়ে পড়লেন মুহূর্তেই। বারংবার বলতে লাগলেন, ওমো, কি হয়েছে? কাঁদছিস কেন? বল আমাকে। আমি থামলাম না। আমার যে বুকে অনেক কষ্ট। দীর্ঘক্ষণ পর আমি ক্লান্ত হয়ে থামলাম। মা তখনও আমাকে জড়িয়ে ধরে আছেন। ভয় পেয়েছেন তিনি। আমি শান্ত হতে আমাকে কিছু জিজ্ঞেস করলেন না। ফ্রেশ হতে বলে চলে গেলেন। তিনি জানেন এখন আমাকে প্রশ্ন করে করে সেঞ্চুরি পার করে ফেললেও জবাব পাবেন না। ক্লান্ত শরীর টেনে ফ্রেশ হয়ে নিলাম।
মা খাবার নিয়ে এসেছেন, খেতে ইচ্ছে করছে না, কিন্তু তাকে মানা করলাম না। খেয়ে নিলাম। মা আমাকে রেস্ট করতে বলে চলে গেলেন। গায়ে দিলাম বিছানায়। আজ যদিও আমার পাশে থাকতো তাহলে কি আমাকে এসবের মুখোমুখি হতে হতো, কিন্তু ওর উপর আর কতদিনই বা নির্ভরশীল থাকবো আমি। ও তো আর সারা জীবন আমার সাথে থাকবে না, এখন থেকেই তো দূরে চলে যাচ্ছে। ভার্সিটিতে প্রবেশ করলাম খানিকটা আনমনেই। আশেপাশে খেয়াল ছিল না। হঠাৎ চেঁচামেচির শব্দে চমকে উঠলাম। অদূরে তাকাতেই বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। ও বেধড়ক মারধর করছে ফুয়াদের। নিজেও মার খাচ্ছে কম না। এগিয়ে যেতেই আড়ালে তিন্নিকে লুকিয়ে থাকতে দেখলাম। তার কাছে গিয়ে ব্যস্ত কণ্ঠে বললাম, তুমি ওকে আটকাচ্ছ না কেন? চুপচাপ দাঁড়িয়ে দেখছো? তিন্নি বিরক্ত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, নিজে গিয়ে পারলে আটকান, আপনার জন্যই এসব হচ্ছে। কি সুন্দর ক্যান্টিনে বসে গল্প করছিলাম, তার মধ্যে তার কথায় আর কান না দিয়ে আমি ছুটলাম। মারামারি ভীষণ খারাপ অবস্থা। চেঁচালাম, থামো তোমরা। এই কি করছিস তুই? মারামারি করছিস কেন এভাবে? বন্ধ কর এসব। ও আমার কথা শুনল না। প্রচন্ড রেগে ভয়ানক রূপ হয়েছে ওর। এত রেগে গেল কেন? কোনোভাবে ফুয়াদের কথা ওর কানে যায়নি তো। হঠাৎ দেখলাম ফুয়াদের দলের এক ছেলে পেছনে থেকে হকি স্টিক নিয়ে মারতে যাচ্ছে ওকে। বুক কেঁপে উঠল আমার। ওর পুরো নাম সম্বোধন করে ছুটলাম, আরবিন। ও পেছনে ফেরার আগেই আমি ওকে ঠেলে আড়াল করে দাঁড়ালাম। ফলস্বরূপ আঘাত পড়ল আমার কপালের আড়াআড়ি বিরাট অংশে। আর্তনাদ করে উঠলাম, কপাল চেপে ধরলাম হাতে। ও থেমেছে, আমি জানি নির্বাক হয়ে এখন আমাকেই দেখছে। ফুয়াদ তার দলবল নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। অসম্ভব যন্ত্রণা অনুভব করছি মাথায়। কপাল থেকে হাত সরিয়ে সামনে আনতেই সর্বাঙ্গ ঝাঁকুনি দিয়ে উঠল। রক্তে ফোবিয়া আছে আমার। শুধু রক্তেই না, অন্ধকারেও আমার ফোবিয়া আছে। অনেক দুর্বল আমি। চোখের সামনে ঝাপসা হয়ে এলো। পড়ে যেতে নিলেই শক্তপোক্ত হাত আগলে নিল আমায়। চোখ বন্ধ হবার আগে শুনতে পেলাম, এই মু, তুই কেন এর মধ্যে আসতে গেলি? এই চোখ বন্ধ করবি না। মু। পিটপিট করে চোখ মেলতেই মাথার উপর ঘুরন্ত পাখা নজরে এলো। বিরক্তিকর আওয়াজে ঘুরে চলেছে সেটা। মুহূর্তে নাক কুঁচকে ফেললাম। ফিনাইলের গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম। মাথাটা টনটন করছে। মাথায় চাপ প্রয়োগ না করেও বুঝতে পারলাম আমার অবস্থান। একটু নড়ে উঠতেই কানে এলো মায়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর, তোর জ্ঞান ফিরেছে মু। কই গেলেন? দেখে যান মৌয়ের জ্ঞান ফিরেছে। বলেই কান্না শুরু করলেন। বাইরে থেকে হুড়মুড়িয়ে প্রবেশ করলেন বাবা এবং ও। বাবা বিরক্ত মুখে চেয়ে বললেন, আবার শুরু করলে তুমি? থামো একটু। মেয়ের তো জ্ঞান ফিরেছে নাকি? মা একটু থামলেন। কণ্ঠে অভিমান জড়িয়ে বললেন, আমি একটু কাঁদলেই দোষ? আর নিজে যখন চোখ লাল করে বসেছিলেন তার বেলা। বাবা একটু ইতস্তত করলেন। আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে মা? মৃদু কণ্ঠে জবাব দিলাম, ভালো। তিনি স্বস্তির শ্বাস ফেললেন। মা আমার কাছে এসে মাথায় থাকা ব্যান্ডেজে হাত বুলিয়ে আবার কেঁদে উঠলেন। আমি এবার মুখ কুঁচকে বললাম, এভাবে কাঁদার কি আছে মা? আমি কি মরে গিয়েছি? বাবা প্লিজ, তুমি মাকে একটু বাইরে নিয়ে যাও। কান্না বন্ধ হলে তারপর আবার নিয়ে এসো। আমার কথা শুনে বাবা মাকে টেনে নিয়ে বাইরে চলে গেলেন। ও গেল না, দাঁড়িয়ে রইল চুপচাপ। আমি তার দিকে চেয়ে বললাম, তুই আমাকে হাসপাতালে এনেছিস? এইটুকু কাটার জন্য হাসপাতালে কে আসে? ও এগিয়ে এসে টুল টেনে বসলো। মুখটা অপরাধীর মতো বানিয়ে বলল, একটুখানি কাটা। রক্ত দিতে হয়েছে তোকে? আমি তাতে দাঁত চাপলাম। কড়া দৃষ্টিতে তাকিয়ে বললাম, কেন রক্ত দিতে কে বলেছে? মরে যেতাম। তুই শান্তিতে গুন্ডাগিরি করতিস। এই আমাকে রক্ত দিয়েছে কে? তুই।
ও মাথা উপর নিচ নাড়ালো। ক্ষেপে উঠলাম আমি। কোনো গুন্ডার রক্ত আমি নেব না। এক্ষুনি ডাক্তার ডাক। সব রক্ত বের করতে হবে। ও অসহায় চোখে মুখ ছোট করে তাকালো। আমি অসুস্থ বলে আমার উপর আক্রোশটা ঠিক ঝাড়তে পারছে না। আমি আবার বললাম, পুলিশ ডাক, এক্ষুনি পুলিশ ডাক। কেন? কেন মানে? একজন গুন্ডা আমার সামনে দাঁড়িয়ে আছে, তাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া আমার নাগরিক হিসেবে দায়িত্ব। জলদি ফোন দে। প্রিন্সিপালের ছেলে বলে তোকে ছেড়ে দিতে হবে নাকি? ও মিনমিন করে বলল, নিজেই ফোন দিয়ে বলবো নিজেকে ধরে নিয়ে যেতে। আমার মাথা ঠিক ছিল না আম্মু। ফুয়াদ তোকে ওসব বলেছে শুনি। আমার কি দোষ? কে বলেছে তোকে? ছোট বলেছে। যখন ক্যান্টিনে গিয়েছিলাম, অর্ডারের জন্য ওকে ডাকতেই ও বলল, তুই আমাকে বলিসনি কেন? তাচ্ছিল্য হেসে মনে মনে আওড়ালাম, আমার কথা শোনার সময় আছে তোর? একটু চুপ থেকে বললাম, দোষটা তোরই। আমাকে যে যা খুশি বলুক, তোর তাতে কি? তোর না গার্লফ্রেন্ড আছে? ও এসব মারপিট দেখে যদি ব্রেকআপ করে দেয়? এবার ওর চোয়ালটা একটু শক্ত হলো। না, একটু না, অনেকটা। দৃঢ় কণ্ঠে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ড মু। তোকে কেউ আজে বাজে কথা বললে আমি সহ্য করতে পারি না। আর আমার গার্লফ্রেন্ডকে নিয়ে তোকে ভাবতে হবে না। আমি বুঝে নেব। সূক্ষ্ম শ্বাস ফেলে চোখ বন্ধ করে নিলাম। এতই যখন সহ্য হয় না, তাহলে পাশে থাকলেই তো পারিস। কিন্তু তোর তো অন্য দায়িত্ব আছে। চোখ খুলে শান্ত কণ্ঠে বললাম, এই গাধা। কটা বাজে? 12টা বাজ। বাড়ি যাব আমি। দম বন্ধ হয়ে আসছে। বাবাকে ডাক। আর তুই চলে যা। দেখ তিন্নি রাগ করে বসে আছে কিনা। আমি তোকে বলেছি এসব নিয়ে ভাবতে। চুপচাপ শুয়ে থাক। খড়খড়ে কণ্ঠে বলে ও বাইরের দিকে হাঁটা দিল। আমি চুপ হয়েই শুয়ে রইলাম। জানি শতবার বললেও ডাক্তারের পরামর্শ ছাড়া আমি এখান থেকে নড়তে পারবো না। বাসায় নিয়ে এসেছে বিকেলে। আমার কাছে চরম লজ্জাজনক ব্যাপার হলো, হেঁটে আসার পরটুকু আমাকে ওর কোলে উঠে আসতে হয়েছে। দাবাদাবি করে মানা করেও লাভ হয়নি। মাথায় ব্যথা লেগেছে, পায়ে তো আর না। কিন্তু আমার কথা শুনলে তো। এত জেদি মানুষ আমি দুটো দেখিনি। আমি তো সহ্য করতে পারি, তিন্নি কিভাবে সহ্য করে কে জানে। বাবা মায়ের সামনে কি একটা লজ্জার ব্যাপার। কিন্তু তারা ছিলেন ভাবলেশহীন। যেন এখানে আশ্চর্যজনক কিছুই নেই। আমাকে রুমে নামিয়ে দিয়ে চলে গেল। বাইরে থেকে আওয়াজ পেলাম, এখন যাস না বাবা। রাতের খাবার খেয়ে তারপর যাবি। কতদিন আসিস না? ও কি জবাব দিল শোনা গেল না। মায়ের কণ্ঠে জোরটা একটু বেশি ছিল। আমি শুয়ে রইলাম। আমি জানি ও যাবে না। মায়ের হাতের রান্না খেয়ে 101টা প্রশংসা করে তবেই যাবে। আমার অসুস্থতার কয়েকদিন আমার বেশ খোঁজ খবর নিয়েছে ও। রাত নেই দিন নেই বাড়িতে এসে হাজির হয়েছে। আমি কিছু বললেই কটু কথা শুনিয়ে দিত। একটু সুস্থ হবার অপেক্ষা করছিল হয়তো। এখন এই কড়া কথাবার্তা শুনিয়ে আমাকে আরো অসুস্থ করে দেবে। একদিন রাতে শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ ফোন বেজে উঠল। ভ্রুকুচকে হাতে নিতেই অপরিচিত নম্বর চোখে পড়ল। সচরাচর অপরিচিত নম্বর রিসিভ করি না আমি। তবুও কি ভেবে রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে সালামের জবাব এলো না। বরং কর্কশ কণ্ঠে বলল, আরবিনের থেকে দূরে থাকবেন। আমি ঠিক চিনলাম না। অবাক হলাম এমন আচরণে। জোরালো কণ্ঠে বললাম, কে আপনি? আমি তিন্নি। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমার নম্বর কোথায় পেয়েছো তুমি? সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। আপনি আমার আরবিনের থেকে দূরে থাকবেন। আপনার জন্যই আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আর আপনিও কেমন নির্লজ্জ। জানেন ওর গার্লফ্রেন্ড আছে, তবুও ওর পেছনে ঘোরেন। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। জবান যেন আটকে গেল। শক্ত কোনো জবাব দিতে যেও পারলাম না। তিন্নি আরো কত কি বলল।
আমি শুনলাম না, কেটে দিলাম। সারা রাত ধরে ভেবে আমি দৃঢ় প্রতিজ্ঞা করলাম, ওর থেকে দূরে থাকবো। এতে যদি বেস্ট ফ্রেন্ডের তকমা মুছে যায় তবু। ক্লাসের মধ্যে বসে আবারও একবার নিজের প্রতিজ্ঞার কথা স্মরণ করে নিলাম। আমি আজ দ্রুতই চলে এসেছি। ও আসেনি এখনো। গিয়েছে হয়তো গার্লফ্রেন্ডকে পিক করতে। তাদের সম্পর্কের প্রায় 1 বছর হতে চলল। সম্পর্ক হবার পর থেকেই ধীরে ধীরে আমার কদর কমে এসেছে। আগে রোজ আমাকে বাড়ি থেকে নিতে যেত, আবার দিয়েও আসতো। এখন তা অন্য জায়গায় শিফট হয়েছে। যখনও আমার আশেপাশে থাকে তখন যেন আমার অনুভূতিগুলো লাফিয়ে ঝাঁপিয়ে বেরিয়ে আসতে চায়। তো আমাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। হঠাৎ দেখলাম আমাদের ক্লাসের টপার সে ক্লাসে প্রবেশ করে বরাবরের মতো ফার্স্ট বেঞ্চে বসলো। কিছু একটা ভেবে আমি উঠে গেলাম, গিয়ে বসলাম তার পাশে। সে ঘাড় বাঁকিয়ে আমাকে দেখে একটু হাসলো। আরে মহি, তুমি? আসলে ক্লাসে সব সময় ও আর আমি একসাথে মাঝের দিকের বেঞ্চে বসি। কখনো আমাদের সিট চেঞ্জ হয় না, তাই অবাক হয়েছে। আমি মৃদু হেসে বললাম, বসে পড়লাম। তোমার অসুবিধে হবে না তো? সে তড়িঘড়ি করে বলল, আরে না না, সমস্যা নেই। তুমি তো কখনো সামনে বসো না, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা বাদ দাও, কেমন আছো বলো? সে চশমা ঢেলে বলল, বেশ আছি। তুমি কেমন আছো? আমি ভালো নেই, একদমই ভালো নেই। তা কি আর বলা যায়? ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়ে বললাম, ভালো। আসলে সাইদ কি বলতো, আমার একটা টপিকে সমস্যা আছে। তুমি কি একটু বুঝিয়ে দেবে? সাইদ আবারও হেসে বলল, কেন নয়। ক্লাস শুরুর এখনো 15 মিনিট বাকি আছে। এর মধ্যে সাইদ সব বুঝিয়ে দেবে। না বোঝাতে পারলেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি বাহানা দিয়েছি মাত্র সামনে বসার জন্য। ক্লাসে মোটামুটি ভালো পারলেও আমি সামনে বসি না বলে অনেকে অনেক কথা বলে। আজ তারা আমাকে দেখে অবাক হয়েছে। ক্লাস শুরু হবার ঠিক 2 মিনিট পূর্বেও ক্লাসে ঢুকলো। কোনো দিকে খেয়াল না করেই মাঝের বেঞ্চে গিয়ে বসলো। আমি দেখেও দেখলাম না। কিছুক্ষণ পর শুনতে পেলাম, এই মো আসেনি। এসেছে তো, ওই যে সামনে সাইদের পাশে। না তাকিয়েও আমি বুঝলাম যে ও অবাক হয়েছে। পরপরই পেছনে থেকে ডাকলো, মো, এই মো, সামনে কি করছিস? জায়গায় আয়। এমন ভাবে ডাকছে যেন ওর পাশে বসার জায়গাটা আমার জন্য সারা জীবনের জন্য বরাদ্দ। আমি শুনলাম না, ফিরেও তাকালাম না। এমন ভাব করলাম যে এখন আমার চারপাশে সাইদ ছাড়া কেউ নেই। সাইদের বিরক্তিকর পড়া ছাড়া আমি আর কিছুই শুনতে পাচ্ছি না। ও আরো ডাকলো কয়েকবার। শেষের বার মনে হচ্ছিল রেগে গিয়েছে। তবে স্যার এসে যাওয়ায় তেমন কিছু করতে পারল না। পুরোটা ক্লাস আমরা দুজন দুই প্রান্তে থেকে কাটালাম। সবগুলো ক্লাস শেষ হলো। সাইদের সাথে আজ খুব কথা বললাম, হাসাহাসিও করলাম। ক্লাস থেকে বের হতে নিলেই ও পথ আটকালো। এক পলক সাইদের দিকে তাকিয়ে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে মো, চল। আমি মুখের উপর মানা করে দিয়ে বললাম, তোর কথা পরে শুনবো। আমি এখন যেতে পারবো না, লাইব্রেরিতে কিছু কাজ আছে। চলো সাইদ। ওকে সম্পূর্ণ অবজ্ঞা করে আমি সাইদের সাথে লাইব্রেরিতে চলে গেলাম। ভালোবাসা তো কমাতে পারবো না, কিন্তু যোগাযোগটা আমাকে কমাতে হবে। আজকাল যেন ওর কল দেওয়ার মাত্রা বেড়ে গিয়েছে। আমি রিসিভ করি না। ফোনটা বাজতে বাজতেই বন্ধ হয়ে যায়, আবার বাজে। আমি ওর থেকে এক প্রকার পালিয়ে বেড়াচ্ছি। হন্যে হয়ে খুঁজছে আমাকে, যেন হাতের মুঠোয় পেলেই গলা টিপে দেবে। বাড়িতে এসেও হাজির হচ্ছে। তবেও এলে আমি রুম থেকে বের হই না। হাজার ডাকাডাকি করলেও আমি কানে তালা মেরে পড়ে থাকি। আজ রাতে ফোন এলো। মা সামনে ছিল বলে কিছু করতে পারলাম না। রিসিভ করে কানে ঠেকালাম। কোনো শব্দ পেলাম না। কেমন যেন ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পেলাম। জোরে জোরে শ্বাস নিচ্ছে। আমি আলতো স্বরে বললাম, কি হয়েছে? তুই আমার ফোন রিসিভ করিস না, আমার সাথে কোনো যোগাযোগ করছিস না কেন মো?
আমি কি করেছি? করুণ কণ্ঠ। এলোমেলো হয়ে যায় আমার সব। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বললাম, আমি ফোনের পাশে থাকি না তেমন। যোগাযোগ বন্ধ করলাম কই? আমি তোর বাড়িতে গেলেও আমার সামনে আসিস না। কি হয়েছে তোর? আরে তুই তো অসময়ে আসিস। তখন আমি ঘুমিয়ে থাকি তাই। ভার্সিটিতেও আসছিস না। এমনি ইচ্ছে করে না। একটু নীরব রইল। পরপরই বলল, তিন্নি হুট করেই বিয়ের জন্য জোরাজুরি করছিল। বললাম আমার পড়াটা শেষ হোক, কিন্তু ও রাজি হলো না। আমি নাকি দিনকে দিন কেমন হয়ে যাচ্ছি। বাবা মাকে পাঠিয়েছিলাম, তারা তিন্নিকে পছন্দ করেছে এবং বিয়ের তারিখ পাকা করে এসেছে। বুকের মধ্যে কামড়ে উঠল যেন। দম বন্ধ হয়ে আসতে চায়। আমি ঢুক গিলে মৃদু স্বরে বললাম, তাই নাকি? এ তো অনেক খুশির খবর। তোর জন্য খুব খুশি আমি। এই খবরটা দিতেই বুঝি এত কল করতিস। তা বিয়ে কবে? সামনের শুক্রবার। আজ শুক্রবার, আর ওর বিয়ে সামনের শুক্রবার। ও আবার বলল, তুই আসবি তো মৌ? তুই কালই চলে আয়। মা তোকে আসতে বলেছে। চোখের কোণে আসা জলটুকু সন্তর্পণে মুছে নিলাম। কণ্ঠে আফসোস মিশিয়ে বললাম, সরি রে। আজই গ্রাম থেকে ফোন এসেছিল। দাদি খুব অসুস্থ। আমাদের সবাইকে দেখতে চেয়েছে। সেখানে যেতে হবে। কিভাবে তোর বিয়েতে যাই বল? ও একটু মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমার বিয়েতে আমার বেস্ট ফ্রেন্ড আসবে না। আমি না হয় অন্য একদিন যে কবজি ডুবিয়ে তোর বউয়ের হাতের রান্না খেয়ে আসবো। তোর আগামী জীবনের জন্য শুভকামনা। আচ্ছা এখন রাখি, মা ডাকছে। নিজের কান্না জড়িত কণ্ঠ এড়িয়ে যেতে আমি ফোন কেটে দিলাম। ওকে শুভকামনা জানাতে যে আমার শ্বাসরুদ্ধ হয়ে আসছিল তা বুঝতে দিলাম না। মা রুম থেকে বেরিয়ে গিয়েছিলেন কিছু মুহূর্ত পূর্বেই। না হলে এত মিথ্যে সাজিয়ে বলা সম্ভব হতো না। উঠে দাঁড়িয়ে রুমের দরজা বন্ধ করে এলাম। একান্ত সময় চাই আমার। নিজের কান্না কষ্টগুলো বের করতে চাই আমি। ওয়াশরুমে ঢুকে গেলাম। তীব্র গতিতে শাওয়ার অন করে নিচে বসে পড়লাম। মুহূর্তেই চোখের জল আর শাওয়ারের জল মিশে যেতে লাগলো। কাঁদলাম, আমি খুব কাঁদলাম। সে কান্নার শব্দ নেই। আছে শুধু কষ্ট ও বিষাদ। 3 বছর ধরে যাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে এলাম সে এখন অন্য কারো। তাকে আর ভালোবাসার অধিকার থাকবে না আমার। তাকে তো অন্য কেউ ভালোবাসবে। আচ্ছা, আমার মতো কি ভালোবাসতে পারবে? আর আমিই বা কি করে থাকবো ওকে ভালো না বেসে? দীর্ঘক্ষণ ভেজার ফলে ভয়ানক জ্বরে পড়লাম। বাবা মা অস্থির হয়ে উঠলেন। আমি তাদের আশ্বস্ত করলাম চিন্তার কিছু নেই। ঠিক হয়ে যাব আমি। জ্বর কত আসে কত যায়, তবুও তাদের চিন্তার শেষ নেই। বাবা দিনে রাতে পাল্টিয়ে পাল্টিয়ে ওষুধ নিয়ে আসছেন, অথচ জ্বর কমছে না। জ্বর কমবে কি করে? না আমি ওষুধ খাই আর না আমি সুস্থ হতে চাই। সুযোগ বুঝে জানালা দিয়ে ওষুধ ফেলে দিই। মুখে রুচি নেই বলে খাবার এড়িয়ে যাই। আবার রাতে তাদের জোর করে ঘুমাতে পাঠিয়ে আমি আবার শাওয়ারের নিচে যেয়ে বসে থাকি। কারণ আমি রুমে কাঁদতে পারি না। শাওয়ারের নিচে বসে কাঁদলে আমার চোখে জল আমিও দেখতে পাই না। তাই তো আমার এমন পদক্ষেপ। দেখতে 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 4টা দিন কেটে গেল। জ্বর আরো ভয়ানক রূপ ধারণ করেছে। বেহুশ হয়ে আছি আমি। না কথা বলতে পারি আর না চলতে। শয্যাশায়ী হয়ে গিয়েছি এক প্রকার। বাবা মা এবার হাল ছাড়লেন। আমাকে নিয়ে গেলেন হাসপাতালে। আমাকে পর্যবেক্ষণ করে ডাক্তারের চোখ কপালে। আমি এখনো কিভাবে বেঁচে আছি সেটা হয়তো বুঝতে পারছেন না। তৎক্ষণাৎ আমাকে ভর্তি করিয়ে দেওয়া হলো। সেলাইন চলল দিনরাত। এবার আর আমার ফাঁকি দেওয়ার উপায় নেই। ডাক্তার নার্স ক্ষণে ক্ষণে এসে আমার খবর নিচ্ছে। বারবার বলছে কপালের জোরে বেঁচে গেলে। আমি হাসি। কে বাঁচতে চেয়েছিল? মা শুধু মুখে আঁচল চেপে কাঁদেন। আমি তার একমাত্র মেয়ে। আমার কিছু হয়ে গেলে তারা বাঁচবেন কি নিয়ে? ভাবনাটা আমার মনে গভীর দাগ কাটল। থাক আর শাওয়ারের নিচে যাবার দরকার নেই।
চোখের জল তো শুকিয়ে গিয়েছে। বাবা ওকে জানাতে চেয়েছিলেন, আমি বারণ করলাম। তার স্পেশাল সময়গুলোতে ব্যাঘাত ঘটানোর কোনো মানেই হয় না। মোটামুটি সুস্থ হয়ে আমি বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরলাম। জ্বর এখনো হালকা আছে, যায়নি পুরোপুরি। তবে ডাক্তার বলেছে চিন্তার কিছু নেই, বাড়িতে ওষুধ খেলেই ঠিক হয়ে যাব। সব ভালো হলেও আমার বুকের ব্যথাটা ঠিক হলো না। এটা কি ডাক্তারকে বলা উচিত ছিল? আজ শুক্রবার, ওর বিয়ে। আমার বেস্ট ফ্রেন্ড আর আমার গোপন ভালোবাসা, তার বিয়ে। নিশ্চয়ই ও নিজের ভালোবাসাকে নিজের পেয়ে খুব খুশি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। এই সন্ধ্যাবেলা আবার কে এলো? বাবা আসেন রাতে। পাশের বাড়ির আন্টি হতে পারে। ড্রয়িং রুমেই বসেছিলাম, শরীর দুর্বল এখনো। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। সামনের ব্যক্তিকে চোখে পড়তেই থমকে গেলাম। যখন ক্লান্ত মুখে রক্তিম দৃষ্টিতে মেলাল, তখন আমার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। বারবার মনে হলো কিছু একটা হয়েছে। ও আমাকে ঠেলে ভেতরে প্রবেশ করলো। গলা উঁচিয়ে মাকে ডাকলো, আন্টি, কোথায় তুমি? তাড়াতাড়ি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। মা ঘর থেকে বেরিয়ে ওকে দেখে অবাক হলেন। দ্রুত চলে গেলেন রান্নাঘরে। ও ধপ করে সোফায় বসে পড়ল। আমি অবাক চোখে চেয়ে রইলাম। পরনে বিয়ের শেরওয়ানি। তবে কি বিয়ে শেষ করে এসেছে? কিন্তু কেন এসেছে? আমার ভাবনার মাঝেই আমার দিকে পূর্ণ দৃষ্টি স্থির করে বলল, গ্রাম থেকে ফিরেছিস কবে? আমি জবাব দিতে পারলাম না। তবে বুঝলাম ধরা পড়ে গিয়েছি। মা এসে ঠান্ডা পানি দিলেন। ঢক ঢক করে এক নিঃশ্বাসে শেষ করে ও উঠে দাঁড়ালো। মায়ের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের নিতে এসেছি আন্টি। আজ তো আমার বিয়ে। তোমাদের ছাড়া কিভাবে হয় বলো তো? মা অবাক হলেন। আমি ওর বিয়ের কথা তাকে বলিনি। মা ইতস্তত করে বললেন, তোর আঙ্কেল তো বাড়িতে নেই, এখন কিভাবে? তাকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়েও বলল, আঙ্কেলকে আমি আগেই ফোন করে দিয়েছি। অফিস থেকে সরাসরি সেন্টারে চলে যাবেন। এখন তোমরা চলো। কিন্তু রেডি হতে হবে না। এভাবেই চলো। বৌভাতে না হয় ইচ্ছে মতো সেজো। একটেনেই বাড়ির পোশাক পরা অবস্থায় আমাদের নিয়ে গেল। কমিউনিটি সেন্টার মানুষে গিজগিজ করছে, তবে কেমন যেন শান্ত। বাবা আগেই চলে এসেছেন, স্মিত হাসি মুখে দাঁড়িয়ে আছেন। আমরা এগোলাম। আশেপাশে তিন্নিকে দেখতে পেলাম না। তবে ও কি এখনো আসেনি? হঠাৎ হাতে টান পড়ায় থেমে গেলাম। ও আমার হাত ধরে থামিয়েছে। জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকাতেই আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। চমকে উঠে পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু আমি আটকে আছি। ওর দিকে তাকিয়ে চাপা কণ্ঠে বললাম, কি করছিস তুই? লোকে দেখছে। ওঠ। ও উঠল না। ঠোঁটের কোণে অমায়িক হাসি ফুটিয়ে তুলল। হৃদয়স্থলে তীব্র কম্পন অনুভব করলাম। ও বলতে শুরু করলো, আমি কিন্তু সাজিয়ে কিছু বলতে পারি না। তোর ভাষায় আমি গাদা। যতটুকু পারি বলছি। তোর সাথে আমার সেই কলেজ না, তার আগে থেকে বন্ধুত্ব। কত বছর হলো বন্ধুত্বের বয়স? প্রায় 6 বছর। তুই খুব চুপচাপ স্বভাবের মেয়ে ছিলি, আর আমি ছিলাম চঞ্চল। কিভাবে যেন আমাদের বন্ধুত্ব হয়ে গেল। আমি ছাড়া তোর আর কোনো বন্ধু ছিল না, এমনকি ভার্সিটিতে উঠেও না। আমি সব সময় তোর সাথে থাকতাম, তোর পাশে থাকতাম। কিন্তু তিন্নির জন্য আমাদের দূরত্ব বাড়তে লাগলো। আমি তো সব সময় বলতাম তিন্নিকে ভালোবাসি আমি। কিন্তু ভালোবাসা কি এতই সোজা? 1-2 দিন দেখেই ভালোবাসা হয়ে যায়? আমি তো তিন্নিকে 2-1 দিন দেখেই ওকে প্রপোজ করে বসেছিলাম। আমার মস্তিষ্ক হয়তো ওর বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল। তবে আমার মন
তুই যখন আমার সাথে থাকতি তখন আমার অদ্ভুত এক অনুভূতি হতো, যা তিন্নির সাথে থাকতে হতো না। তোর মুখের হাসি দেখলে আমার হৃদস্পন্দন থেমে যেত, যা তিন্নির হাসি দেখলে হতো না। তোর গায়ে একটা টোকা লাগলে আমি পাগল হয়ে যেতাম, কিন্তু তিন্নির বেলায় হতো না। তোকে কেউ কিছু বললে আমার মাথায় রক্ত উঠে যেত, তিন্নিকে কেউ কিছু বললে আমার গায়ে লাগতো না। তোকে একদিন না দেখলে আমার কি হাল হয় জানিস? অথচ এবার তুই বল, কাকে ভালোবাসি আমি? কার বাস আমার হৃদয়ে? ফুপিয়ে কেঁদে উঠলাম। ও ও কি বলছে এসব? একটু হেসেও আবার বলল, ভালোবাসি তোকে রে পাগলি। এই মো, আমার বউ হবি। পড়ালেখাটা শেষ হলেই বিয়েটা হতে পারতো, কিন্তু আমি তোকে হারাতে চাই না। পড়ালেখা শেষ হতে হতে যদি তোকে কেউ নিয়ে নেয়, এই মো, এই গাধাকে মানুষ করার দায়িত্ব নিবি। দুর্বল শরীর নিয়ে ওর সামনে বসে পড়লাম। কম্পনরত কণ্ঠে বললাম, হু, কোনো গাধাকে মানুষ করতে পারবো না আমি। আমি তোকে রিজেক্ট করছি। হেসে উঠল শব্দ করে। কপালে টোকা দিয়ে বলল, রিজেক্ট শব্দ আমার ডিকশনারিতে নেই সুন্দরী। তোর বাবা মাকে আগে থেকেই পটিয়ে ফেলেছি। বিয়ে না করে যাবে কোথায়? ভালোই ভালোই রাজি হয়ে যা, নয়তো জোর করে বিয়ে করব। চোখে জল নিয়ে হেসে ফেললাম আমি। বললাম, রাজি, কিন্তু গাধাকে মানুষ করতে পারবো না। মুহূর্তে আমাকে বুকে ভরে নিল। চারপাশ মুখরিত হয়ে উঠল তালির বর্ষণে। কিছু মুহূর্ত অতিবাহিত হলো এভাবেই। পরপরই লজ্জায় আষ্ট হয়ে গেলাম। মৃদু কণ্ঠে বললাম, ছাড়, সবাই দেখছে। তার নির্লিপ্ততা কণ্ঠস্বর। দেখো। ওর বাবা এগিয়ে এলেন। গলা খাকারি দিয়ে বললেন, সবাই অপেক্ষা করছে। বিয়েটা আগে সেরে নে, বাকি সব পরে হবে। লজ্জায় মাথা কাটা যাবার উপক্রম। নিজে উঠে আমাকে ধরে স্টেজে নিয়ে বসালো। আমার পাশে বসে বলল, মা, ওর মাথায় ওনাটা দিয়ে দাও, তাহলেই হবে। কথা মতো আন্টি মাথায় লাল রঙা ভারী ওনা চাপিয়ে দিলেন। বুকের মধ্যে এখনো কম্পন অনুভব করছি। কাজী বিয়ে পড়ানো শুরু করেছেন। আমার বাবা মায়ের এতে কোনো আপত্তি নেই। 6টা বছর ধরে যে ছেলেকে চেনেন তার হাতে মেয়েকে তুলে দিতে দ্বিধা কিসের? যেখানে তারা অবগত তাদের মেয়ে ভালো থাকতে, সুখে থাকবে এবং সুরক্ষিত থাকবে। বাবা একটু আমদা আমদা করলেও ওর পাগলামির কাছে হার মেনেছেন। কাজী কবুল বলতে বললেও দেরি করল না। তোতা পাখির মতো বলে দিল, যেন কত তারা। এবার আমাকে বলতে বলা হলো। আমি একবার বাবা মায়ের দিকে তাকালাম। তাদের মুখে হাসি, খুশি তারা। ও আমার হাতের উপর হাত রাখলো, যেন আশ্বাস দিয়ে বলল, চিন্তা কিসের, আমি সারা জীবন থাকবো তোর পাশে। কবুল বলে দিলাম। এতদিনের বেস্ট ফ্রেন্ডের পরিচয় নতুন রূপ নিল। আমরা এখন স্বামী স্ত্রী। ভালোবাসার মানুষটিকে পেলেও বাবা মাকে ছেড়ে যাবার কষ্টে কেঁদে কেঁদে দুর্বল শরীরে জ্ঞান হারিয়েছিলাম। কিভাবে আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসা হয়েছে জানি না। আন্টি আমাকে খাইয়ে দিয়ে গেলেন। আগেই ফ্রেশ হয়ে গায়ে শাড়ি জড়িয়েছি। চুপচাপ বসে আছি ওর আসার অপেক্ষায়। কিন্তু ক্লান্তিতে আর শেষ পর্যন্ত যেতে পারলাম না। বিছানায় শরীর এলে ঘুমিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর, কতক্ষণ জানি না, ওর ডাকে আমার ঘুম হালকা হয়ে এলো। মো, এই মো, ঘুমিয়ে পড়েছিস? আমার রাগ হলো। দেখতেই তো পাচ্ছে যে ঘুমিয়ে পড়েছি। এভাবে ডেকে কেউ জিজ্ঞেস করে? বিরক্তিতে মুখ কুঁচকে বললাম, না, ঘুমাইনি, কাবাডি খেলছি। তুই খেলবি? ও মুখ ছোট করে বলল, আচ্ছা তুই ঘুমা, আমি ফ্রেশ হয়ে আসি। চলে গেল। কানে এলো শুধু ধূপ ধাপ পায়ের শব্দ। আবারও যখন চোখ লেগে এসেছিল তখন আবার ডাকলো, মৌ, তুই কি সত্যিই ঘুমিয়ে পড়েছিস? আমি চোখ টেনে মেললাম। দেখলাম মুখের উপর ঝুঁকে আছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আমার মুখে। তেজি কণ্ঠে বললাম, চুল মুছিস নি কেন? মুছে নে। ও দুষ্টু হেসে মুখের উপর চুল ঝাড়া দে। মৃদু চেঁচিয়ে উঠলাম। ঘুম আমার পুরোপুরি ভেঙে গেল। চোখ রাঙিয়ে বললাম, কি করছিস তুই? ঘুমাতে দিবি না নাকি?
ধপ করে শুয়ে পড়ল। এক হাত ধরে টান দিয়ে বলল, আজ রাত কি ঘুমানোর জন্য নাকি? জানিস না আজ কি? চোখে ওর দুষ্টুমি। অনুভব করলাম গাল ভারী হয়েছে। ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বললাম, ছি ছি, আমি না তোর বন্ধু। এসব কথা মাথায় কিভাবে নিয়ে আসতে পারিস? ও আমাকে জ্যাপটে ধরল। কানে ঠোঁট ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, আমি যে ঠিক কি কি ভাবতে পারি তা তোকে আজই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতাম। কিন্তু তুই অসুস্থ আর ক্লান্ত বলে চুপ করে আছি। তবে ভবিষ্যতে ছেড়ে দেব এটা ভুলেও কল্পনা করিস না। এখন ঘুমা। কান গরম হয়ে গেল। ধোয়া বের হচ্ছে বোধ হয়। কিন্তু উপায় নেই, এটা আমাকে সারা জীবন সহ্য করতে হবে। সূক্ষ্ম শ্বাস ফেলে হাত বাড়িয়ে ওর চুলে ডুবিয়ে দিলাম। আলতো করে নাড়াচাড়া করতে করতে বললাম, আঙ্কেল আন্টি না তিন্নিকে পছন্দ করেছিলেন? তাহলে মানে সব তো ঠিকই ছিল, কিভাবে কি হলো? ঠোঁট এলিয়ে হাসলো। কি সুন্দরটাই না লাগলো। বলল, বাবা মা আমার জোড়াজুড়ির জন্যই তিন্নিকে পছন্দ করেছিল। আমি তখনও একটা ঘরের মধ্যে ছিলাম। বারবার মনে হচ্ছিল কিছু ঠিক নেই। 1 বছর রিলেশনের পরও হঠাৎ করেই মনে হচ্ছিল তিন্নি সে নয় যাকে আমার সারা জীবনের জন্য প্রয়োজন। কিন্তু মস্তিষ্ক বলে আমি তো ওকে ভালোবাসি। মন মস্তিষ্কের লড়াইয়ে আমি অস্থির হয়ে গেলাম। সারাক্ষণ মনে খচখচ করত। তার উপর তুই যোগাযোগ বন্ধ করে দিলি। আমি পাগল হয়ে গেলাম। তিন্নির কথা মাথা থেকে বেরিয়েই গেল। সারাক্ষণ তোকে নিয়ে ভাবলাম। তিন্নি অনেক ঝামেলা করলো, আমি কেন ওকে সময় দেই না, কেন ওর খরচ রাখি না, কেন বিয়ের ডেট ঠিক করছি না, ইত্যাদি ইত্যাদি। আমার তখনই মনে হলো আমার জীবনের সব থেকে প্রয়োজনীয় কিছু আমার সাথে নেই। মা আমাকে সাহায্য করলো। বলল মনের কথা শুনতে, মন কি বলে। আমি ভাবলাম বারংবার তোর চেহারা ভেসে উঠল। আমি ঘাবড়ে গেলাম, নিজের অজান্তেই তোকে আমার মন ভালোবেসে ফেলেছে। তবে মস্তিষ্কে তিন্নি নামক পর্দা টানা ছিল। আমি ভাবলাম তুই আমাকে ভালোবাসিস না, আমি তো তোর শুধুই বন্ধু। অতঃপর আমি এই নাটকটা করলাম। আমি বিস্ময়ে হতবাক হয়ে বললাম, তার মানে ও সব মিথ্যে ছিল? তিন্নির সাথে তোর কখনো বিয়ের ডেট ফিক্স হয়নি? আবারও হেসে মাথা দুলিয়ে সম্মতি দিল। আমি ওর বুকে কিল ঘুষি দিতে দিতে বললাম, শয়তান, অসভ্য। আমার কি অবস্থা হয়েছিল জানিস? মরতে বসেছিলাম আমি। ও শব্দ করে হেসে হাত ধরে ফেলল। শক্ত করে ধরে উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দিল। বলল, জানি তো, তোর বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। জানিস অচেতন অবস্থায় তুই কতবার আমার নাম নিয়েছিস? তুই কিভাবে জানলি? আমি তো বাবা মাকে বলতে বারণ। জেনেছি কোনো একভাবে। কিন্তু তিন্নি এত সহজে মেনে নিল। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, তিন্নির আরো ভালো হয়েছে। ও নিজের প্রাক্তনকে জেলাস ফিল করানোর জন্য আমার সাথে রিলেশনে গিয়েছিল। ও কোনোদিন ভালোই বাসেনি। শেষে আমি যখন ওকে বিয়ে করতে পারবো না বলে জানালাম, তখন ও কি বলল জানিস? বলল, তুমি যদি বিয়েটা নাও ভাঙতে তো আমি বিয়ের দিন পালিয়ে যেতাম। আমার এক্স এর সাথে সব ঠিকঠাক হয়ে গিয়েছে। জানিস, আমি শুধু হা করে তাকিয়েছিলাম। কি বাসটাই না আমাকে দিতে যাচ্ছিল। শব্দ করে হেসে ফেললাম। ও একটু চেয়ে থেকে ঠোঁট আঙুল চেপে বলল, হুশ, এখন আর কথা নয়। ঘুমা না হয়, কিন্তু আমি আর ঘুমাতে দেব না। জ্বালিয়ে মারবো সারা রাত। কিভাবে বুঝতে পারছিস নিশ্চয়। বুকের মধ্যে চেপে ধরল। ইতোমধ্যে ওর ঠোঁট কাটা কথা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছে। চরম অসভ্য। একটু নড়ে উঠতেই বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঘুমিয়ে পড়। প্রশান্তিতে চোখ বুজে এলো। অনুভব করলাম এই চওড়া বুক আমার শান্তির স্থান, একান্ত আমারই। পরীক্ষার পর আমাদের রিসেপশন হবে বলে ঠিক হলো। আমার জন্যই পেছানো হলো। কয়েকদিন পরেই পরীক্ষা, তারপর না হয় ভাবা যাবে। বিয়ের দুদিনের মধ্যে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলাম। আমার অনেক যত্ন নিয়েছেও। আঙ্কেলের সাথে অফিস যাওয়াও শুরু করেছে। আমি বাড়িতে থাকি আন্টির সাথে। 3 তলা এই বিল্ডিং এর একটা ফ্ল্যাটে আমরা থাকি এবং বাকিগুলো ভাড়া দেওয়া।
আন্টির সাথে গল্প গুজব করতে করতে আমার দিন বেশ কেটে যায়। কলিং বেল বেজে উঠল। আমি রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুললাম। ও এসেছে। আশেপাশে না দেখেই কপালে ঠোঁট হেসে ধরল। মৃদু হাসলাম আমি। এই একটা অভ্যাস হয়েছে ওর। যেখানেই যাক না কেন, যাবার আগে কপালে ঠোঁট ছুঁয়ে যাবে আর ফিরে এসেও। রুমের দিকে অগ্রসর হতে হতে বলল, রুমে আয়। আমি দরজা বন্ধ করে রান্নাঘরে গেলাম। আন্টি বললেন, কে এসেছে? তোমার ছেলে। ঠিক আছে, তুই রুমে যা, আমি বাকিটুকু করে নিতে পারবো। আমি নাকচ করে বললাম, এতক্ষণ তো তুমি করলে, এইটুকু আমি করে দিচ্ছি। তুমি রুমে গিয়ে একটু রেস্ট নাও। আন্টি যেতে না চাইলেও আমি ঠেলে পাঠিয়ে দিলাম। বাকি রান্নাটুকু সারতে গিয়ে দুপুরের আজান দিল। রুমে গেলাম। ও মাত্রই শাওয়ার নিয়ে বের হলো। চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। এগিয়ে গিয়ে বললাম, চুল মুছিস না কেন তুই বলতো? এভাবে থাকলে ঠান্ডা লাগবে না। গম্ভীর মুখ করে সরে গেল। সোফায় বসে বলল, আমার কথা ভাবতে হবে না কাউকে। তোয়ালে হাতে নিয়ে মাথা মুছিয়ে দিতে দিতে বললাম, কি হয়েছে? এমন করছিস কেন? উঠে দাঁড়ালো। টুপি হাতে নিয়ে আমার কথার জবাব না দিয়েই বেরিয়ে গেল। অবাক হলাম। হঠাৎ ওর আবার কি হলো? সেই যে নামাজে গেল, ফিরল না। ফোনের পর ফোন দিয়েও পেলাম না। আঙ্কেল বললেন চিন্তা না করতে, কোনো বন্ধুর বাড়িতে গিয়েছে হয়তো। ও নিশ্চয় আমার উপর কোনো বিষয়ে রাগ করেছে। তখন রুমে আসেনি বলে কি? বিছানায় বসে এসবই ভাবছিলাম, তখন চোখ গেল সোফায় রাখা একটা শপিং ব্যাগের দিকে। এগিয়ে গিয়ে হাতে তুললাম। আজ দুপুরে ফেরার সময় এটা হাতে ছিল বোধহয়। ব্যাগ খুলে দেখি সাদা রঙের জর্জের শাড়ি। এটা দেওয়ার জন্যই হয়তো ডাকছিল। হাসলাম আমি। এখন মহাশয়ের রাগ ভাঙাতে আমাকে কি করতে হবে? রাত বেশ হলো। অবশেষে 11টার দিকে ফিরল ও। আন্টি দরজা খুলে দিয়েছিলেন। বাইরে থেকে খেয়ে এসেছে বলে সোজা রুমে চলে এলো। রুম আমি অন্ধকার করে রেখেছি। মুখটা না দেখেও বুঝতে পারছি যে ও ভ্রু কুঁচকে ফেলেছে। লাইট জ্বালতে নিলেই আমি পেছনে থেকে জড়িয়ে ধরলাম। ঝটকা খেল বোধ হয়। মিনমিন করে বললাম, আলো জ্বালাস না কেন? আমার ভীষণ লজ্জা লাগছে। লজ্জা লাগার কারণ হলো ও রানা শাড়িটা আমি পরেছি। নিজেই নিজেকে দেখে লজ্জা পেয়েছি। সব দেখা যাচ্ছে এমন শাড়ি। ওর কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? এমন শাড়ি কেউ আনে? ও আমার হাত ধরে হেঁচকা টানে সামনে দাঁড় করাল। পরপরই আলো জেলে ঘর আলোকিত করলো। চোখ খিচে বন্ধ করে ফেললাম। কিছু মুহূর্ত পরও যখন কোনো সারা শব্দ পেলাম না, তখন পিটপিট করে চোখ মেললাম। পাথর হয়ে দাঁড়িয়ে আছে ও। চোখের পলকও যেন পড়ছে না। ফাঁকা ঢোক গিলে বললাম, এভাবে তো তাকিয়ে আছিস কেন? আগে কখনো মেয়ে মানুষ দেখিসনি নাকি? পালিয়ে যেতে চাইলাম, তবে পারলাম না। ধরে ফেলো। কাছে টেনে নিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, আমি ভাবতেও পারিনি এই শাড়িটাতে তোকে ঠিক এতটা। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ, সুন্দর লাগবে। জমে গেলাম আমি। অনেক কিছু বলতে চাইলাম, পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইলাম, কিন্তু পারলাম না। গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না আমার। ও আরো ঘনিষ্ঠ হলো। ব্যাকুল কণ্ঠে বলল, আজ যদি বন্ধু থেকে সম্পূর্ণভাবে তোর স্বামী হতে চাই, অনুমতি কি পাবো? মো কিছু বললাম না। চোখ বন্ধ করেই পড়ে রইলাম। ও বলল, নীরবতা সম্মতির লক্ষণ। মো হাত বাড়িয়ে আলো নিভিয়ে নীলবাতি জেলে দিয়ে অতঃপর টেনে করে তুলল। বিছানায় শুয়ে দিয়ে বলল, এই মো, তাকা না একটু। ধীরে ধীরে চোখ মেললাম। চোখে চোখ রেখে মৃদু হেসে বলল, আমার সকল পাগলামি আজ থেকে সহ্য করার দায়িত্ব তোর। পরপরই অধরে অধর মিলতেই আমার চোখ আবারও বন্ধ হয়ে এলো। ওর প্রতিটি ছোঁয়া কাঁপিয়ে দিচ্ছিল আমায়। অতঃপর অতঃপর আমরা মিলেমিশে এক প্রাণ হয়ে গেলাম। ঘরের লণ্ডভণ্ড অবস্থা দেখে আমার মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল।
দিনে 10 বার এই রুম আমাকে গোছাতে হয়, তারপর আবার যদি এই অবস্থা হয়। পুরো রুম জুড়ে জামা কাপড় ছড়িয়ে আছে, ড্রেসিং টেবিলের উপর একটাও জিনিস নেই, সব গড়াগড়ি খাচ্ছে নিচে। আজ কাউকেই ছাড়ব না। রুমে তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না। রুম থেকে বেরিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, আম্মু, এই গাধার বাচ্চাটা কই? তুমি দেখেছো? আম্মু মেকি হেসে বললেন, কি হয়েছে? ওকে এভাবে খুঁজছিস কেন? আজ আম্মু আমাকে কেউ আটকাতে পারবে না। ওর পিঠে 2 ঘা লাগিয়ে তবেই আমি থাম। এত জ্বালাতন ভালো লাগে না। আম্মু আমার রাগ দেখে মৃদু হেসে বললেন, তোর রাগ হাই দেখে গাধার বাচ্চাকে গাধা বাইরে নিয়ে গিয়েছে। তোর রাগ কমলেই আসবে। আমি সূক্ষ্ম শ্বাস ফেললাম। আজ আসুক, খবর করে না ছাড়লে আমিও মরি না। বেশ খানিকক্ষণ ঘুরে ফিরে তারা ঘরে ফিরলেন। রুমে দাঁড়িয়ে জামা কাপড় গুলো ভাঁজ করছিলাম। এমন সময় ছোট ছোট দুটো হাত আমায় পেছনে থেকে ধরে ফেলল। আমি কোনো প্রতিক্রিয়া দেখালাম না। নিজের কাজ করে গেলাম। ছোট হাতের বাঁধন আরো শক্ত হয়ে এলো। কানে এলো, মাম্মা। আমি ফিরলাম না। মুখ গম্ভীর করে কাজ করে গেলাম। একটু পর অনুভব করলাম আমার আঁচল ধরে টানছে। গম্ভীর মুখে ফিরে বললাম, কেউ যেন আমার সাথে ভাব জমাতে না আসে। মুখ কালো করে চলে গেল। পরপরই বাপের কোলে উঠে ফিরে এলো। বাপ তার সাফাই গিয়ে বললেন, এমন করছিস কেন? ভুল করে ফেলেছে। সরি বলতে এসেছে। অথচ তুই শুনছিস না। পরে এই ছোট কণ্ঠটি বলল, সরি মামা। আল এমন করব না। কানে ধরছি। আমি মুখ গম্ভীর করে রাখতে যেও হেসে ফেললাম। হাত বাড়িয়ে তাকে কোলে নিয়ে গালে কপালে দুটো চুমু খেলাম। দেখতে দেখতে এত বড় কবে হয়ে গেল বুঝতেই পারলাম না। এই তো গত মাসে 4 পেরিয়ে 5-এ পা রেখেছে আমাদের মেয়েরা। বজ্জাতের হাড্ডি হয়েছে ঠিক বাপের মতো। চোখ দুটো ছাড়া আমার আর কিছুই পাইনি। একদম বাপের ফিমেল কপি হয়েছে। আর আবার বলল, তুমি আল্লাহ কোলে নেই তো মাম্মা? না সোনা। তুমি যদি দুষ্টুমি না করে লক্ষ্মী হয়ে থাকো তাহলে আমি আর কখনো রাগ করব না। বুঝেছো? ভদ্র বাচ্চার মতো মাথা কাত করলো সে। যেন এবার থেকে আমার কথা কাটায় কাটায় শুনবে। কিন্তু রাত পেরোলেই আবার জানাই। আমি চুলে হাত বুলিয়ে দিয়ে বললাম, কোথায় গিয়েছিলে? পাপার সাথে চকলেট খেতে। তোমার জন্য এনেছি। আমি একগাল হাসলাম। কিছু বলার আগেই ও আরাকে কোলে নিয়ে বলল, তোমাকে তো দাদু ডাকছিল। যাও শুনে এসো তো কি বলছে। নামিয়ে দিতেই দৌড়ে চলে গেল। আমি আবার কাজে লেগে পড়লাম। এবার অনুভব করলাম মেয়ের বাপ পেছনে থেকে চেপে ধরেছে। হাতের বাঁধন দৃঢ় করে কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, কি এত কাজ করিস সারাদিন? রাতেও কাজ করতে হয়। একদণ্ড কাছে পাই না তোকে। বজ্জাত মেয়ে সারাদিন অগোছালো করবে আর আমাকে গোছাতে হবে। আর জিজ্ঞেস করো কি করি? নিজে তুই থেকে তুমিতে না আসতে পারলেও আমাকে বাধ্য করেছে। এখন আমার অভ্যেস হয়ে গিয়েছে তুমি বলতে। ও বলল, ছাড় এসব। চল ব্যালকনিতে যাই। আমি মানা করলেই শুনল না। টেনে কোলে তুলে নিয়ে গেল। কোলে নিয়ে দোলনায় বসে পড়ল। এটা আমার প্রেগন্যান্সির সময় কেনা আমি আবদার করেছিলাম।
যেদিন বলেছিলাম ঠিক তারপর দিনই এনে হাজির করেছে। হাত বাড়িয়ে চুলগুলো এলোমেলো করে দিলাম। কটুক করে ঠোঁটে চুমু খেয়ে বলল, আমার এখনো আগের কথা মনে পড়ে জানিস? যদি তুই দূরত্ব তৈরি না করতি তাহলে আমি কখনো বুঝতামই না যে আমি তোকে এতটা ভালোবাসি। দূরত্ব বাড়লেই মানুষ গুরুত্ব বোঝে। যেমন আমি। হু- হুকি। আমি তো রোজ 100 বার বলি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুই বার বলিস? ঠিক করে হেসে ফেলে বললাম, একবারও না। সব সময় কি ভালোবাসি বলতে হয়? তুমি বোঝো না। তবুও শুনতে খুব ভালো লাগে। বল না। আমি মৃদু হেসে ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললাম, এই যে মিস্টার আরভিন জোহার, আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি এবং ভালোবাসি। মুহূর্তেই বুকের মাঝে ঠাঁই হলো। প্রফুল্ল চিত্তে কতবার যে ভালোবাসি বলল তার হিসেব নেই। ওদের নিয়েই তো আমার জীবন, আমার অস্তিত্ব, আমার সব। সেদিনও যার বন্ধুত্ব ভাঙার ভয় পিছিয়ে ছিলাম আজ সে আমাদের আধিপত্যকারী। তার জন্যই পূর্ণ আমি। সমাপ্ত।